এর আগের দিন আমরা সংযুক্ত শব্দের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কানের গঠন, মানুষের কান এবং শব্দ শোনার কৌশল, অর্থাৎ কানের ভিতরের গঠনটা কীরকম সেই নিয়ে অল্প বিস্তর আলোচনা করব। এখানে আমরা একটা মানুষের কান এবং শব্দ শোনার কৌশল বোঝানোর জন্য আমরা একটা কানের একটা ছবি এঁকেছিলাম। এইটা হচ্ছে কানের তিনটে অংশ, একটা হচ্ছে বহিঃকর্ণ, একটা হচ্ছে মধ্যকর্ণ, একটা হচ্ছে অন্তঃকর্ণ। এই বহিঃকর্ণে কি কি থাকে না, আমাদের মস্তিষ্কের দুপাশে দুটো কান থাকে। এই যে কান, যেটাকে আমরা বলছি কর্ণছত্র, দুপাশে দুটো কর্ণছত্র থাকে। এই বহিঃকর্ণে থাকে কর্ণছত্র, কর্ণকুহর এবং কর্ণপটহ। কর্ণছত্র কি? এটা হচ্ছে তরুণাস্থি দিয়ে নির্মিত, তরুণাস্থি এবং অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি। এই হচ্ছে কর্ণছত্র। কর্ণছত্রের কেন্দ্রে একটা ছিদ্র থাকে, সেই ছিদ্রটা কর্ণপটহ পর্যন্ত বিস্তৃত। এই ছিদ্রটাকে বলা হচ্ছে কর্ণকুহর, আর কর্ণকুহরটা শেষ হচ্ছে গিয়ে কর্ণপটহে। কর্ণপটহ একটা পর্দা, মানে পর্দাটাকে বলছি আমরা কর্ণপটহ বা অস্থিময় পেশি বিশেষ পর্দা। এটা হচ্ছে অস্থিময় পেশি বিশেষ পর্দা, এটাকে আমরা বলছি কর্ণপটহ। সাদা বাংলায় বলে দাঁড়ায় কানের পর্দা। তার মানে আমাদের বহিঃকর্ণের মূলত তিনটি অংশ, একটা হচ্ছে কর্ণছত্র, যেটা হচ্ছে তরুণাস্থি এবং অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি। তারপরে এই কর্ণছত্রের ঠিক কেন্দ্রে একটা ছিদ্র থাকে, সেই ছিদ্র কর্ণছত্র থেকে একদম কর্ণপটহ পর্যন্ত যে নালী, সেটাকে বলা হচ্ছে কর্ণকুহর। এবং এই কর্ণকুহরের শেষে থাকে কর্ণপটহ বা কানের পর্দা। আচ্ছা, এরপরে হচ্ছে মধ্যকর্ণ। মধ্যকর্ণ কি? মধ্যকর্ণ হচ্ছে এই কর্ণপটহ এবং অন্তঃকর্ণ পর্যন্ত বিস্তৃত যে অংশ, এটাকে বলা হচ্ছে মধ্যকর্ণ। তো মধ্যকর্ণ মূলত বায়ুপূর্ণ এবং এখানে তিনটে অস্থি থাকে। একটা হচ্ছে মেলিয়াস, এই যে এটা মেলিয়াস, এটা হচ্ছে ইনকাস, আর এটা হচ্ছে স্টেপিস। এই গঠনটা হয়তো অতটা পরিষ্কার না, কিন্তু বায়োলজি তোমরা আরো ভালো করে পড়বে। তো এটা জাস্ট শব্দটা কিভাবে কানে প্রবেশ করে, অর্থাৎ কর্ণছত্র দিয়ে একদম মস্তিষ্কে পৌঁছায়, সেটা বোঝানোর জন্য আমরা একটা লেআউট দেখাচ্ছি। তো এখানে তাহলে মধ্যকর্ণটা মূলত বায়ুপূর্ণ জায়গা এবং এখানে তিনটে অস্থি আছে, একটা হচ্ছে মেলিয়াস, একটা হচ্ছে ইনকাস, একটা হচ্ছে স্টেপিস। এটা হচ্ছে মেলিয়াস, এটা হচ্ছে ইনকাস, এটা হচ্ছে স্টেপিস। এগুলো শিকলের মতো পরস্পর যেন সংযুক্ত অবস্থায় আছে। এবার কানের যে শেষ অংশটা, সেটা হচ্ছে অন্তঃকর্ণ। অন্তঃকর্ণ কি না, এই মধ্যকর্ণের শেষ থেকে শুরু করে যে অংশটা আমাদের আছে, সেটাকে আমরা বলছি অন্তঃকর্ণ। অন্তঃকর্ণ কি আছে না, অন্তঃকর্ণের এই অংশটা মূলত একটা তরল দিয়ে ভর্তি। সেই তরলটার নাম হচ্ছে পেরিলিম। পেরিলিম তরল দিয়ে ভর্তি, এটা হচ্ছে পেরিলিম। এটা দেখতে পাচ্ছ, এটা অস্থি দ্বারা নির্মিত শামুকের খোলকের মতো পেঁচানো একটা জিনিস। এইটা হচ্ছে তোমার ককলিয়া। এটাকে কি বলছি আমরা? ককলিয়া। এই ককলিয়ার সঙ্গে মস্তিষ্কের যোগাযোগ আছে। এই অডিটরি লাল যে দাগ দাগ লাইনগুলো দেওয়া আছে, দেখো, এটা হচ্ছে অডিটরি নার্ভ। এই অডিটরি নার্ভের সাহায্যে ককলিয়ার সঙ্গে, অডিটরি নার্ভের সঙ্গে আমাদের মস্তিষ্কের যোগাযোগ আছে। তাহলে কানের তিনটি অংশ হলো, একটা হচ্ছে বহিঃকর্ণ, একটা হচ্ছে মধ্যকর্ণ, একটা হচ্ছে অন্তঃকর্ণ। বহিঃকর্ণে থাকে কর্ণছত্র,
কর্ণকুহর, কর্ণপটহ। মধ্যকর্ণে থাকে কানের মূলত তিনটি অংশটা বায়ুপূর্ণ জায়গা। আর এখানে এই মধ্যকর্ণের একটা নালী, ইউস্টেচিয়ান নালী বা ইউস্টেচিয়ান টিউব, এই টিউবটা আমাদের গলবিলে মুক্ত হয়েছে, অর্থাৎ গলায় গেছে। ঠিক আছে, এটা হচ্ছে গলায় গেছে। আর এই অন্তঃকর্ণে এই ককলিয়ায় একটা শ্রবণ যন্ত্র আছে, তার নাম হচ্ছে অর্গান অফ অডি। সেটার সঙ্গে এই অডিটরি নার্ভের সংযোগ আছে এবং সেটা মস্তিষ্কে চলে গেছে। তাহলে শব্দটা আমরা শুনি কি করে? না, প্রথমে শব্দ তরঙ্গ কর্ণছত্রে প্রবেশ করবে। কর্ণছত্রে প্রবেশ করার পর তাহলে কর্ণছত্রের কাজ হলো শব্দ তরঙ্গকে গ্রহণ করা। তারপরে ওটা কর্ণকুহরের মধ্য দিয়ে গিয়ে কর্ণপটে কি করবে? একটা ভাইব্রেশন বা কম্পন সৃষ্টি করবে। সেই কম্পন মধ্যকর্ণে থাকা মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস, এই তিনটি অস্থির সাহায্যে ওটা অন্তঃকর্ণে প্রেরিত হবে। এবং অন্তঃকর্ণে এই যে অংশটা শামুকের মতো, যেটাকে আমরা বলছি পেঁচানো, ককলিয়া অস্থি নির্মিত। ককলিয়াতে যে অর্গান অফ অডি আছে, সেই জায়গাতে আমাদের এই শব্দ তরঙ্গটা পৌঁছে যাচ্ছে এবং সেখান থেকে অডিটরি নার্ভের মাধ্যমে মস্তিষ্কে যাচ্ছে, তবে আমরা শুনতে পাচ্ছি। আর মাঝখানে এই যে মধ্যকর্ণ, এই মধ্যকর্ণে যে ইউস্টেচিয়ান টিউব, এর কাজটা কি? না, কানের যে কর্ণের পর্দার বাইরের অংশ এবং ভিতরের অংশকে ভারসাম্য রক্ষা করে। পাশ দিয়ে বায়ু ঢুকতে পারে। এই পাশে বায়ু আছে, পাশে এই পাশটাও বায়ু ঢুকবে, অর্থাৎ ইউস্টেচিয়ান টিউবের সাথে বায়ু ঢুকে এই কর্ণপটলের দুপাশে বায়ুর ভারসাম্য রক্ষা করে। তার মানে আরেকবার বলে দিই, তাহলে কর্ণছত্রে শব্দ প্রবেশ করে, কর্ণছত্রে প্রবেশ করার পর কর্ণকুহর দিয়ে গিয়ে কর্ণপটলে ভাইব্রেশন বা কম্পন সৃষ্টি করে। সেই কম্পন মধ্যকর্ণে থাকা মেলিয়াস, ইনকাস এবং স্টেপিসের সাহায্যে অন্তঃকর্ণে প্রবেশ করে। অন্তঃকর্ণে মূলত এটা হচ্ছে পেরিডিম তরল দিয়ে ভর্তি থাকে এবং এটা শামুকের খোলকের মতো পেঁচানো একটা অংশ। এটাকে আমরা বলছি ককলিয়া। ককলিয়ায় অর্গান অফ অডি যন্ত্র আছে, শ্রবণ যন্ত্র, সেখান থেকে অডিটরি নার্ভের মাধ্যমে মস্তিষ্কে যায়, তবে আমরা শব্দ শুনতে পাই। এই হলো মানুষের কান এবং শব্দ শোনার কৌশল। আচ্ছা, এবারে আমরা শব্দ দূষণ নিয়ে আলোচনা করব। এবারে আমরা শব্দ দূষণ জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করব। শব্দ দূষণ, সাউন্ড পলিউশন বা শব্দ দূষণ। শব্দ দূষণ জিনিসটা কি? না, মানুষের সহন ক্ষমতা বহির্ভূত উচ্চ প্রাবল্য এবং তীক্ষ্ণতার শব্দ মানুষের শারীরবৃত্তীয় নানান রকম কাজে বিঘ্ন ঘটায় এবং মানুষের শারীরবৃত্তীয় ভারসাম্যকে নষ্ট করে দেয়। সেটাই হলো শব্দ দূষণ। অর্থাৎ মানুষের সহন ক্ষমতা বহির্ভূত উচ্চ প্রাবল্য, তীক্ষ্ণতা সম্পন্ন অস্বস্তিকর শব্দ যা মানুষের স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজে বিঘ্ন ঘটায় এবং মানুষের শরীর ও মনের উপর একটা বিরূপ প্রভাব সৃষ্টি করে, তাকে বলা হয় শব্দ দূষণ। তাহলে শব্দ দূষণ হলো মানুষের সহন ক্ষমতা বহির্ভূত উচ্চ প্রাবল্য এবং তীক্ষ্ণতা সম্পন্ন অস্বস্তিকর শব্দ যা মানুষের শারীরবৃত্তীয় বিভিন্ন কাজে বিঘ্ন ঘটায় এবং মানুষের মনের এবং শরীরের উপর একটা বিরূপ প্রভাব সৃষ্টি করে, তাকে বলা হয় শব্দ দূষণ। তাহলে শব্দ দূষণের উৎস কি? শব্দ দূষণের উৎস দু রকমের হয়। একটা হচ্ছে তোমার প্রাকৃতিক উৎস,
প্রাকৃতিক উৎস। শব্দ দূষণের উৎস একটা হচ্ছে প্রাকৃতিক উৎস। প্রাকৃতিক উৎস কি না, বাজ পড়ার শব্দ, বাজ পড়ার শব্দ, বাজ পড়ার শব্দ, ঝড়ের শব্দ, এগুলো হচ্ছে প্রাকৃতিক শব্দ দূষণের প্রাকৃতিক উৎস। আর একটা হচ্ছে 2 নম্বর মনুষ্য সৃষ্ট উৎস। মনুষ্য সৃষ্ট উৎস কোনগুলো না, যে সমস্ত উৎস মানে যেগুলো মানুষ সৃষ্টি করেছে, যেমন ধরো মাইকের শব্দ, যানবাহনের শব্দ, বোম ফাটার শব্দ, আর তোমার মিছিলের শব্দ, ট্রেনের হুইসেলের শব্দ, তারপর বিভিন্ন উৎসব অনুষ্ঠানে তীব্রভাবে যে লাউডস্পিকার বা মাইক ব্যবহার করা হয় সেগুলো। অর্থাৎ মনুষ্য সৃষ্ট উৎস হলো তোমার যানবাহনের শব্দ, মিছিলের শব্দ, বোম ফাটার শব্দ, নানান রকম উৎসব অনুষ্ঠানের ক্ষেত্রে যে শব্দ, এগুলো হচ্ছে মনুষ্য সৃষ্ট উৎস। এই সমস্ত কারণে শব্দ দূষিত হয়, অর্থাৎ মানুষের সহ্যের সীমার বাইরে চলে যায় এবং তাতে মানুষের নানান রকম শারীরবৃত্তীয় সমস্যার সৃষ্টি হয়। এবার শব্দ দূষণের ফলে আমাদের কি কি জনস্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব। শব্দ দূষণের এখানে লেখা যায় যানবাহনের শব্দ, মাইকের শব্দ, ট্রেনের হুইসেলের শব্দ, ট্রেনের বাঁশির শব্দ, বোম ফাটার শব্দ, লাউড স্পিকারের শব্দ, এগুলো হচ্ছে মনুষ্য সৃষ্টি। তো এর জন্য শব্দ দূষণের জন্য জনস্বাস্থ্য, এই যে দেখো শব্দ দূষণ হলো, শব্দ দূষণের উৎস হচ্ছে প্রাকৃতিক উৎস, মনুষ্য সৃষ্ট উৎস। এই শব্দ দূষণের ফলে জনস্বাস্থ্যে ক্ষতিকর প্রভাবটা কি? জনস্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব। জনস্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব কি? 1 নম্বর তোমার মানুষের কর্ম ক্ষমতা কমে যেতে পারে। 2 নম্বর কর্মক্ষমতা কমে যেতে পারে। 2 নম্বর মানুষের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে। কর্মক্ষমতা কমতে পারে, শ্রবণ শক্তি নষ্ট হতে পারে। শ্রবণ শক্তি নষ্ট হতে পারে, চোখের মণি ছোট হয়ে যেতে পারে, ছোট হতে পারে। 4 নম্বর তোমার রক্তচাপ বাড়তে পারে। 5 নম্বর হৃদযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। তারপর
তোমার মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে, মানসিক অস্বস্তি সৃষ্টি হতে পারে, মানসিক ভারসাম্য নষ্ট হতে পারে, আরো নানান রকম ক্ষতিকর প্রভাব। তার মানে হচ্ছে আমাদের কর্মক্ষমতা কমে যেতে পারে, অর্থাৎ শব্দ দূষণের ফলে আমাদের কর্মক্ষমতা কমে যেতে পারে, শ্রবণ শক্তি নষ্ট হতে পারে, চোখের মনি ছোট হয়ে যেতে পারে, রক্তচাপ বেড়ে যেতে পারে, হৃদযন্ত্রের সমস্যা দিতে দেখা যেতে পারে, মানসিক ভারসাম্য নষ্ট হতে পারে, ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, এই রকম নানান রকম সমস্যা আমাদের সৃষ্টি হতে পারে। এবং এমনকি আমাদের যেটাকে বলা হচ্ছে তোমার গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত হতে পারে। 7 নম্বর গ্যাস্ট্রিক আলসার হতে পারে। কিন্তু শব্দ দূষণের জন্য এতগুলো ক্ষতিকারক দিক আমরা দেখতে পাচ্ছি। তাহলে কর্মদক্ষতা কমতে পারে, শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে, চোখের মনি ছোট হয়ে যেতে পারে, চোখের দৃষ্টিশক্তি কমে আসতে পারে, রক্তচাপ বেড়ে যেতে পারে, হৃদযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে, মানসিক ভারসাম্য নষ্ট হতে পারে, গ্যাস্ট্রিক আলসার হতে পারে, মেজাজ খিটখিটে হয়ে যাবে। হ্যাঁ, সব মিলিয়ে মানুষের নানান রকম শারীরবৃত্তীয় সমস্যা দেখা দিতে পারে। এগুলি হলো আমাদের শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব। এবার শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায়। শব্দ দূষণ আমরা নিয়ন্ত্রণ করব কি করে? শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায়, অর্থাৎ শব্দ দূষণটা আমরা নিয়ন্ত্রণ করব কি করে? শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায়। শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায়, অর্থাৎ শব্দ দূষণটা আমরা নিয়ন্ত্রণ করব কি করে? এখানে দেখো আইনগত ব্যবস্থা। 1 নম্বর হচ্ছে আইনগত ব্যবস্থা। এটা কি না, আইন করে আমরা যদি স্কুল, কলেজ, হাসপাতাল বা কিছু রেস্ট্রিক্টেড এরিয়া যেগুলো থাকে সেই সমস্ত জায়গায় গাড়ির জোরে হর্ন বাজানো যাবে না বা মাইক বাজানো যাবে না, কোনো উচ্চস্বরে মিছিল করা যাবে না। সেগুলো যদি করা যায় তাহলে কিন্তু শব্দ দূষণের হাত থেকে কিছুটা রেহাই পাওয়া যেতে পারে। তারপরে হচ্ছে জনশিক্ষা। 2 নম্বর জনশিক্ষা। এই জনশিক্ষাটা অত্যন্ত একটা কার্যকরী উপায়, অর্থাৎ জনগণকে অবহিত করতে হবে যে শব্দ দূষণ অর্থাৎ তীব্র প্রাবল্য এবং তীক্ষ্ণতার শব্দ শুনলে আমাদের কি কি ক্ষতি হতে পারে। অর্থাৎ এই যে আমরা আগে দেখলাম শব্দ দূষণের পরে কি ক্ষতিকারক প্রভাব হতে পারে, সেই সমস্ত ক্ষতিকারক প্রভাব নিয়ে এই জনগণের কাছে সেই ক্ষতিকারক প্রভাবগুলো তুলে ধরতে হবে। তাতে কিন্তু জনগণ বুঝতে পারে, তাহলে কিন্তু তারা নিজেই কিন্তু শব্দ দূষণটাকে কমানোর চেষ্টা করবে। আরেকটা হচ্ছে প্রযুক্তিগত উপায়। 3 নম্বর হচ্ছে প্রযুক্তিগত উপায়। প্রযুক্তিগত উপায় কি না, প্রযুক্তিগত উপায় হচ্ছে যে সমস্ত কলকারখানা থেকে তীব্র প্রাবল্য বিশিষ্ট শব্দ বেরোয়, প্রযুক্তি ব্যবহার করে সেই সমস্ত শব্দের প্রাবল্যকে কমানো যেতে পারে। আমরা ইয়ার প্লাগ বা ইয়ার মাস্ক ব্যবহার করতে পারি। তারপরে সাইলেন্স জোন হিসাবে জোন তৈরি করতে পারি। এইভাবে আমরা কিন্তু শব্দ দূষণটাকে প্রতিকার করতে পারি। সবশেষে যেটা আমরা বলবো, জনশিক্ষাটাই সবচেয়ে আসল ব্যাপার। এই জনগণকে শিক্ষিত করতে হবে, জনগণকে বোঝাতে হবে এই শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব। জনগণ যদি বুঝতে পারে তাহলে কিন্তু সেই ব্যবস্থাটা খুবই কার্যকরী হবে এবং তাতে আমরা নানা
নানান রকম বিপদের হাত থেকে রক্ষা পাবে। এবার হচ্ছে তাহলে আরেকবার বলে দিচ্ছি, শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায়। আইনগত ব্যবস্থা, আইন করে উচ্চস্বরে কোনো মাইক বাজানো যাবে না, তোমার উচ্চস্বরে মিছিল করা যাবে না, গাড়ির হর্ন ইচ্ছা মতো জোর করে বাজানো যাবে না, এগুলি আইন করে বন্ধ করতে হবে। আর 2 নম্বর হচ্ছে জনশিক্ষা। জনশিক্ষা অর্থাৎ জনগণকে শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব সম্বন্ধে সচেতন করতে হবে, যাতে তারা নিজে নিজে অনুভব করতে পারে যে শব্দ দূষণ হলে আমাদের কি কি ক্ষতি হতে পারে। জনশিক্ষাটাই সবচেয়ে কার্যকরী একটা পদক্ষেপ। এছাড়া প্রযুক্তিগত উপায়ে যে সমস্ত গাড়ির হর্ন বা কারখানার থেকে যে উচ্চ তীব্রতা সম্পন্ন শব্দ বেরোয়, সেগুলোর প্রাবল্য একটু কমানো যেতে পারে। আমরা ইয়ার মাস্ক ব্যবহার করতে পারি। হ্যাঁ, সেইভাবেও আমরা কিন্তু শব্দ দূষণের কিছুটা প্রতিকার করতে পারি। এবারে এর আগের ক্লাসে আমরা শব্দের তীব্রতা বা প্রাবল্য বা তীব্রতা নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে একটা দুটো জিনিস একটু আগে বলা হয়নি, তো আমরা এখানে সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। হচ্ছে তীব্রতা মূলত হচ্ছে প্রাবল্য মাপা হয়। তীব্রতার সাহায্যে শব্দের প্রাবল্য মাপা হয়। তীব্রতার একক এসআই পদ্ধতিতে একক হলো ওয়াট পার মিটার স্কয়ার, ওয়াট মিটার টু দি পাওয়ার -2। অর্থাৎ শব্দ তার গতিপথে যাওয়ার পথে লম্বভাবে অবস্থিত একটা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে শব্দ প্রতি সেকেন্ডে যতটা শক্তি প্রবাহিত করতে পারে সেটাকেই বলা হচ্ছে শব্দের তীব্রতা। অর্থাৎ শব্দের গতিপথে লম্বভাবে অবস্থিত একটা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যতটা শক্তি প্রবাহিত করে সেটাকেই বলা হচ্ছে তীব্রতার একক। এটা হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার। ওয়াট মানে জুল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে জুল কত শক্তি যাচ্ছে এবং একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটা যাচ্ছে, সেই জন্য হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার। এটাকেই বলা হচ্ছে তীব্রতার একক। এবার আমরা শ্রাব্যতার সীমা কি না, ন্যূনতম যে প্রাবল্যের শব্দ আমাদের শ্রবণ অনুভূতি জাগ্রত করে, আমাদের শুনতে সাহায্য করে, সেটাকে বলা হচ্ছে শ্রাব্যতার সীমা। অর্থাৎ ন্যূনতম যে তীব্রতার শব্দ মানুষের কানে শ্রবণের অনুভূতি সৃষ্টি করে তাকে বলা হচ্ছে শ্রাব্যতার সীমা। তো শ্রাব্যতার সীমা যদি 1000 হার্টজ কম্পাঙ্কের কোনো শব্দ থাকে, সেক্ষেত্রে শ্রাব্যতার সীমা হবে I0 = 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। অর্থাৎ 1000 হার্টজ কম্পাঙ্কের শব্দের ক্ষেত্রে শ্রাব্যতার সীমা হলো 1000 হার্টজ কম্পাঙ্কের শব্দের ক্ষেত্রে শ্রাব্যতার সীমা হলো I0 = 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। এটাকে আমরা শূন্য লেভেল তীব্রতাও বলি। এটাকে কি বলি? এটাকে বলা হচ্ছে শূন্য লেভেল তীব্রতা। এটাকে আমরা কি বলছি? শূন্য লেভেল তীব্রতা। অর্থাৎ 1000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দে শ্রাব্যতার সীমা হলো I0 = 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। কারণ তীব্রতার আমরা বলছি ওয়াট পার মিটার স্কয়ার। হ্যাঁ, শব্দের গতিপথে
লম্বভাবে অবস্থিত একটা একক ক্ষেত্রফলকে প্রতি সেকেন্ডে যতটা শক্তি অতিক্রম করে সেটাকেই বলছি আমরা তীব্রতার একক ওয়াট পার মিটার স্কয়ার। এবার আমরা শব্দের তীব্রতার লেভেল পার্থক্যের, এটা দেখা হচ্ছে শব্দের তীব্রতার একক আর তীব্রতার লেভেল পার্থক্যের একক। তীব্রতার লেভেল পার্থক্যের একক হলো বেল, বা শুধু বি বেল। বেল একটি বড় একক, ছোট একক হলো ডেসিবেল। ডেসিবেল ডেসিবেল ডিবি ডেসিবেল 10 ডেসিবেল 10 ডেসিবেল সমান 1 বেল। এই তীব্রতা স্তরের পার্থক্য কিভাবে মাপা হয়? যদি দুটো শব্দের তীব্রতা, একটা হচ্ছে I0 তীব্রতা আর একটা যদি I হয়, তাহলে তীব্রতা লেভেলের পার্থক্য বিটা ইকুয়াল টু 10 log 10 I by I0, 10 log I by I0 base 10, 10 log I by I0 base 10। অর্থাৎ দুটি শব্দের তীব্রতা যথাক্রমে I এবং I0 হলে তাদের তীব্রতা লেভেলের পার্থক্য, দুটি শব্দের তীব্রতা একটা I0 একটা I, তাহলে তীব্রতা লেভেলের পার্থক্য বিটা সমান 10 log I by I0 base 10, 10 log I by I0 base 10। এইটারই একক হচ্ছে বেল ডেসিবেল। তীব্রতার একক ওয়াট পার মিটার স্কয়ার আর তীব্রতা লেভেলের পার্থক্যটা মাপা হয় এই পদ্ধতিতে বিটা ইকুয়াল টু 10 log I by I0 base 10। বোঝা গেল? এবার আমরা একটা চার্ট দেখব। সেই চার্টে আমরা কতগুলো জিনিস দেখাবো। তীব্রতা এবং তীব্রতা স্তরের পার্থক্য, তীব্রতা এবং তীব্রতা স্তরের পার্থক্যের একটা লিস্ট আমরা দেখাবো। যেমন হচ্ছে উৎস, কোন উৎস থেকে শব্দ আসছে, তারপর হচ্ছে তীব্রতা স্তর, তীব্রতা আর হচ্ছে তীব্রতা স্তর। এটা দেখো হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার আর তীব্রতা স্তরের একক হচ্ছে ডেসিবেল। তীব্রতা স্তরের একক হচ্ছে ডেসিবেল আর তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার। কোন কোন উৎস থেকে আসছে এবং তাদের মানগুলো কত আমরা একটু জানার চেষ্টা করছি। ঠিক আছে? পাতার মর্মর ধ্বনি, তার আগে শ্রাব্যতার সীমা, এখানে লেখা হবে 10 to the power minus 12 ওয়াট পার মিটার স্কয়ার, 10 to the power 12 minus 12 ওয়াট পার মিটার স্কয়ার। এর তীব্রতা স্তরটা হবে, এটা আগে কি বলি না, শ্রাব্যতার সীমা কোনটা? শ্রাব্যতার সীমা যে 10 to the power minus 12 ওয়াট পার মিটার স্কয়ার, যেখানে তীব্রতা স্তরের পার্থক্য হবে, তীব্রতা স্তর হবে তোমার 0। আচ্ছা, এবার হচ্ছে পাতা মর্মর ধ্বনি। পাতার মর্মর ধ্বনির ক্ষেত্রে তীব্রতা কত হবে? 10 to the power minus 11 ওয়াট পার মিটার স্কয়ার এবং তীব্রতা স্তর হবে 10 ডেসিবেল। তীব্রতা স্তরের স্তর কত হবে? 10 ডেসিবেল। ফিস ফিস করে
কথা বলা। ফিস ফিস করে কথা বলার ক্ষেত্রে তীব্রতা হবে 10⁻⁻10 ওয়াট পার মিটার স্কয়ার এবং তীব্রতা স্তর হবে 20 ডেসিবেল। তারপরে সাধারণ কথাবার্তা, সাধারণ কথাবার্তা, সাধারণ কথাবার্তা, সাধারণ কথাবার্তার ক্ষেত্রে তোমার তীব্রতা হবে 3.2 into 10⁻⁻6 ওয়াট পার মিটার স্কয়ার এবং তোমার তীব্রতা স্তর হবে 65 ডেসিবেল। এটা কত হবে? 65 ডেসিবেল। যানবাহন চলাচলের শব্দ, যানবাহন চলাচলের যে শব্দ, যানবাহন চলাচলের শব্দের ক্ষেত্রে তীব্রতা হবে 10⁻⁻5 ওয়াট পার মিটার স্কয়ার এবং তীব্রতা স্তর হবে 70 ডেসিবেল। বজ্রপাত, বজ্রপাতের শব্দ, বজ্রপাতের শব্দের ক্ষেত্রে তোমার তীব্রতা হবে 10⁻⁻2 ওয়াট পার মিটার স্কয়ার এবং এর তীব্রতা স্তর হবে 100 ডেসিবেল। জিনিসটা বোঝা গেল? আমরা বলেছি যে তীব্রতা এবং তীব্রতা স্তরের যে পার্থক্য, আমরা তীব্রতা মাপছি ওয়াট পার মিটার স্কয়ার এবং দিয়ে তীব্রতা স্তর মাপছি তোমার ডেসিবেলে কম দিয়ে। তীব্রতা স্তর যেটা আমরা এর আগে লিখেছি বিটা ইকুয়াল টু 10 log I/I0 বেস 10, এটা 10 log I/I0 বেস 10। এইটার সাহায্যে তীব্রতা স্তরটা মাপা হয়। তীব্রতা স্তরের পার্থক্য, তীব্রতা সর্বদা সীমা যদি 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার হয় সেক্ষেত্রে তীব্রতা স্তরের পার্থক্য আমরা 0 ধরছি, অর্থাৎ তীব্রতা স্তর 0 ধরছি। পাতার মর্মধ্বনি, পাতা যে কাঁপে, গাছের পাতা 10⁻11 তার তীব্রতা স্তর হবে 10 ডেসিবেল। ফিস ফিস করে কথা বলার শব্দের ক্ষেত্রে তীব্রতা হবে 10⁻10 ওয়াট পার মিটার স্কয়ার, সেক্ষেত্রে তীব্রতা স্তর হবে 20 ডেসিবেল। সাধারণ কথাবার্তা, সাধারণ কথাবার্তার ক্ষেত্রে তীব্রতা হবে 3.2 into 10⁻6 ওয়াট পার মিটার স্কয়ার, এটা হবে তীব্রতা স্তর হবে এত বেশি 65 ডেসিবেল। সাধারণ যানবাহন চলাচলের ক্ষেত্রে যানবাহন চলাচলের যে শব্দ তার তীব্রতা হবে 10⁻5 ওয়াট পার মিটার স্কয়ার আর তীব্রতা স্তর হবে 70 ডেসিবেল। বজ্রপাতের শব্দ 10⁻2 ওয়াট পার মিটার স্কয়ার, তার তীব্রতা স্তর হবে 100 ডেসিবেল। তার মানে এগুলো প্রত্যেকটা একক হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার, 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 এটাও হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার। এগুলো সব ডেসিবেল। ডিবি, 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 ডিবি ডেসিবেল। এই হচ্ছে আমাদের তীব্রতা এবং তীব্রতা স্তরের মধ্যে যে সম্পর্ক সেটা আমরা দেখলাম। আর তীব্রতার মাত্রা কি হবে? তীব্রতার একক কি ছিল? তীব্রতা, তীব্রতা একক যে ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে তীব্রতার মাত্রা আমাদের কি হবে? তীব্রতার মাত্রা কি হবে না, আমরা এটাকে ওয়াট মানে কি জুল পার সেকেন্ড, আর জুল মানে কার্যের একক, জুল পার সেকেন্ড, আর মিটার স্কয়ার, মিটার স্কয়ার মানে এল স্কয়ার m⁻³ এটাকে আমরা এইভাবে ভাগ করতে পারি। জুল পার সেকেন্ড মানে কৃতকার্য, কৃতকার্য মানে কি বল গুণিতক সরণ, তাহলে m l² ⁻² মানে
বল মানে কৃতকার্য বাই সময় মানে টি ভাগ এল স্কোয়ার, তাহলে কি হবে, এটাকে বললে দাঁড়াবে এল স্কোয়ার কেটে যাবে এম টি টু দি পাওয়ার -3। ভালো করে লক্ষ্য করো, এখানে তীব্রতার একক হচ্ছে কত, ওয়াট পার মিটার স্কয়ার। ওয়াট মানে জুল পার সেকেন্ড, জুল মানে কৃতকার্যের একক, তাহলে কৃতকার্যের একক কি, মাত্রা, সরি কৃতকার্যের মাত্রা হচ্ছে তোমার এম এল স্কয়ার টু দি পাওয়ার -2। তাকে যদি টি দিয়ে ভাগ করি তাহলে ওয়াট পাবো, তাহলে কৃতকার্য মানে জুল পার সেকেন্ড মানে টি, তাহলে এম এল স্কয়ার টু দি পাওয়ার -2 ডিভাইড বাই টি, আর এম স্কয়ার মানে দৈর্ঘ্য, ক্ষেত্রফলের বর্গ, ক্ষেত্রফলের একক এল স্কয়ার, তাহলে এল স্কয়ার কেটে গেল এম টু দি পাওয়ার -3। এই হলো আমাদের তীব্রতার একক এবং তীব্রতার মাত্রা। তাহলে আমরা আরেকবার এই শ্রাব্যতার সীমা এবং অনুভূতির সীমা জিনিসটা বলা হয়নি। শ্রাব্যতা হলো অনুভূতির সীমা মানে কি না, যে তীব্রতা বিশিষ্ট শব্দকে মানুষ সহ্য করতে পারে, যে তীব্রতা বিশিষ্ট শব্দকে মানুষ সহ্য করতে পারে, যত তীব্রতা বিশিষ্ট শব্দকে মানুষ সহ্য করতে পারে তাতে যাতে কিনা তার কোনো শারীরিক কোনো ক্ষতি না হয়, সেটাকে বলা হচ্ছে অনুভূতির সীমা। অনুভূতির সীমা অনুভূতির সীমা, এই যে অনুভূতির সীমা, শ্রাব্যতার সীমা চলে গেছে, অর্থাৎ যে ন্যূনতম তীব্রতা আমাদের শোনার অনুভূতি সৃষ্টি করে। আর অনুভূতির সীমা হলো যে তীব্রতার শব্দ আমরা সহ্য করতে পারি যাতে কিনা আমাদের কোনো শারীরিক ক্ষতি বা অস্বস্তি না হয়, সেটাকে বলা হচ্ছে অনুভূতির সীমা। আচ্ছা, এই গেল আমাদের শব্দ চ্যাপ্টারে তোমাদের ক্লাস 9-এ যে সমস্ত বিষয়গুলো ছিল সেই নিয়ে আলোচনা। এই হলো শব্দ চ্যাপ্টারের বিষয়। তাহলে আজকের শব্দ চ্যাপ্টারটা এখানে মোটামুটি শেষ হয়ে গেল।